ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শব্দরূপের ওপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব যে এবং মাইনর যাদের গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছো তোমরা, তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকারী হবে বলে আমি মনে করছি। কারণ এইখানে আমরা সংস্কৃতের শব্দরূপ বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই ক্লাসের মধ্যে আমরা এমন কিছু বিষয় পাবো যেগুলোতে তোমাদের শব্দরূপ মনে রাখা খুব সহজ বলে মনে হবে। তো শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলের যে এরকম না, ক্লাস 7, 8 বা 11 যে সেমিস্টারগুলোতে শব্দরূপ আছে তাদের ক্ষেত্রেও এটা উপকার হবে। চলো তাহলে আমরা শুরু করি। মেনলি আমরা শব্দরূপগুলোকে দেখব, তার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মনে রাখলে আমাদের সুবিধা হবে শব্দরূপগুলোকে মাথায় রাখা, সেগুলো আমরা একটু দেখে নেব। চলো তাহলে আমরা শুরু করছি। আমরা যদি দেখি শব্দরূপগুলোর যে স্ট্রাকচারটা সেটা একবার আমরা একটু দেখে নিই। এই দিকটাতে যেটা থাকে সেটা হচ্ছে বিভক্তি, আর ওপরে যেখানে থাকে সেখানে হচ্ছে একবচন, দ্বিবচন ও বহুবচন। একবচন, দ্বিবচন ও বহুবচন। এবার এই দিকটাতে কি থাকে? বিভক্তি, অর্থাৎ প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি আর সপ্তমী বিভক্তি। তো এই যে স্ট্রাকচারটা, এইটা আমরা সবাই জানি যে এই স্ট্রাকচারটা আমাদের শব্দরূপের ক্ষেত্রে থাকে। তো এবার টোটাল যে রূপ, অর্থাৎ 7খানা বিভক্তি আর 3টে করে প্রত্যেকটা বিভক্তির বচন, তার মানে 7 × 3 = 21 রূপ আমাদেরকে জানতে হয়। তো শব্দরূপগুলোকে মেনলি 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়। মেনলি দুটো আগে আমরা দেখি, তারপরে পরে ডিটেলসে যাব। মেনলি স্বরান্ত শব্দরূপ, দুই ভাগে, স্বরান্ত শব্দরূপ আর ব্যঞ্জনান্ত শব্দরূপ। ব্যঞ্জনান্ত শব্দরূপ, এই স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত দুটোই কিন্তু শব্দরূপগুলো হয়ে থাকে, কিন্তু দুটোর ক্ষেত্রেই 3 লিঙ্গের শব্দরূপ হয়ে থাকে, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। দুটোর ক্ষেত্রে কিন্তু কি কি বললাম? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ বা ক্লীবলিঙ্গ। নপুংসক বা ক্লীবলিঙ্গ। একই রকমভাবে ব্যঞ্জনান্তেরও তাই হয়ে থাকে। ব্যঞ্জনান্তের পরে কিছু আলোচনা আছে, আমি এগুলো পরে বলবো। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এইবার স্বরান্ত আমরা কিভাবে নির্ণয় করব আর ব্যঞ্জনান্ত কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা বেশ কিছু শব্দরূপ আছে যেগুলো আমরা জানি। এবার শব্দরূপগুলোকে যদি তুমি দেখো, যে ধরো আমরা দুটো শব্দরূপ নিচ্ছি, তারপর আমরা বিশ্লেষণ করছি। যেমন ধরো মুনি, এটা একটা শব্দ, এবং ধরো একটা তোমার রাজন, এটাও ধরো একটা শব্দ। এবার দেখো, এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো? ময় হসন্ত যুক্ত হস্যু, দন্ত নয় হসন্ত যুক্ত হস্যই।
রাজনকে যদি ভাঙি তাহলে বয়সীর্ণ রয় হসন্ত যুক্ত আ, বর্গীয় জয় হসন্ত যুক্ত অ এবং দন্তন্বয় হসন্ত। তাহলে দেখো দুটোরই যে শেষ বর্ণ, এটাতে থাকলো হর্ষ, এটাতে থাকলো দন্তন্বয় হসন্ত। এই যে বর্ণ বিশ্লেষণের যে শেষ বর্ণ যেটা অবশিষ্ট শেষেরটা যেটা থাকে, সেই হিসেবেই সেই শব্দরূপটাকে নির্ণয় করা হয় যে এটা কি স্বরান্ত নাকি ব্যঞ্জনান্ত, স্বরান্ত নাকি ব্যঞ্জনান্ত। তো স্বরান্ত যেগুলো শেষে স্বরবর্ণ থাকবে, আর ব্যঞ্জনান্ত যেগুলো শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে এই যে মুনি, এটা কি হলো হস্যইকারান্ত, হস্যইকারান্ত মানে হস্যইকার অন্ত শব্দরূপ, হস্যইকার অন্ত শব্দ। আর এটা ব্যঞ্জনান্ত, কারণ যেহেতু দন্তন্বয় হসন্ত শেষে আছে। আর এই ব্যঞ্জনান্তের ক্ষেত্রে একটুখানি বলি, এটাকে এরকমভাবে বলে, ব্যঞ্জনান্ত অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি শেষের বর্ণটা যেহেতু ব্যঞ্জন বর্ণ তাই, কিন্তু এটাকে ধরা হয় হচ্ছে শেষের স্বরবর্ণটার সাথে। তার মানে এখানে অন ভাগান্ত ব্যঞ্জন বর্ণ বা দন্তন্বয় হসন্ত কারান্ত ব্যঞ্জন বর্ণ, অন ভাগান্ত ব্যঞ্জন বর্ণ বা শব্দ। তো এরকমভাবে এটার নির্ণয় করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা শব্দরূপগুলোর ক্ষেত্রে কি কারান্ত সেটা নির্ণয় করব। এবার পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং পিবলিঙ্গ এগুলো বোঝার কি উপায়, সেগুলো আমরা কিছু পরে এগুলো নিয়ে বিস্তারিত ক্লাসে আমরা আলোচনা করব। আজকে যেহেতু আমাদের বিষয় টপিকটা একটু সাধারণ, সেখানে আমরা সাধারণ আলোচনাটাই সীমাবদ্ধ থাকব। তাহলে আমরা এখানটাতে স্বরান্ত বা ব্যঞ্জনান্ত শব্দের যে সাধারণ শব্দরূপ হয়ে থাকে, শব্দরূপ যেটার হয়ে থাকে, সেই শব্দরূপ আমরা আলোচনা করব, সেই শব্দরূপ আমরা আলোচনা করব। তাহলে শব্দরূপ কতগুলো? একটা শব্দের 21টা করে রূপ থাকে। যখন যে শব্দ সেগুলোকে বলা হয় প্রাতিপদিক। যেমন এখানে মুনি একটা প্রাতিপদিক, রাজন একটা প্রাতিপদিক। এর সাথে কি বিভক্তি যুক্ত হয়? সুপ বিভক্তি যুক্ত হয়। এই সুপ বিভক্তি কি না কি সেগুলো সব আমি এই ক্লাসটাতে বলছি না, এটা আমরা আলাদা একটা ক্লাস করবো, তখন আমরা সেটাতে আরও ডিটেলসে আলোচনা করবো। এখানে আমরা রূপকে সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারবো সে বিষয়ক আলোচনাগুলো করব। তাহলে যে কোনো শব্দরূপ পড়তে গেলে আমাদের 21টা রূপ মনে রাখতে হয়। তাহলে 21টা রূপ যে মনে রাখতে হয়, সেই 21টা রূপ 21টাই যদি মনে রাখতে হয় তাহলে তো এটা একটু সমস্যার হতে পারে, হয় স্বাভাবিক। তাই আমরা এমনভাবে জানবো যাতে করে আমরা খুব অল্প বিষয় মনে রাখলে যেন আমাদের সুবিধা হয়, অল্প কয়েকটা রূপ আমাদের মনে রাখতে হয়, সেরকমভাবে আমরা বলব। চলো তাহলে আমরা শুরু করছি। দেখো, আগে দেখবো যে কোন কোন রূপগুলো সেম হয়। তাহলে আমরা একটা উপায় পাবো যে এই রূপগুলোর সাথে এই রূপের মিল আছে, তাই একটা মনে রাখলেই বাকিগুলো পারা যাবে, এটা আমরা বুঝতে পারি। তো প্রথমে এক বচনের রূপগুলো আমি বলছি। প্রথমে এক বচনের ক্ষেত্রে যে রূপগুলোর ক্ষেত্রে একদম, এবং আরেকটা বিষয় বলে রাখি, ম্যাক্সিমাম শব্দরূপের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে, তবে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো তোমরা ইন জেনারেল সবগুলোর ক্ষেত্রে যে নিয়মগুলো কাজ করবে সেগুলোই মাথায় রাখবে, এগুলোর যেগুলো ব্যতিক্রম সেগুলো দেখবে তোমাদের মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি যে কোন কোন রূপগুলো আমাদের ক্ষেত্রে সেম হবে সেটাকে দেখি। যেমন ধরো, পঞ্চমী বিভক্তির যে রূপটা হয় সেটা সবসময় ষষ্ঠী বিভক্তির সাথে সেম হয়। তাহলে এই গেল প্রথম এক বচনের রূপ, যেটা পঞ্চম এবং ষষ্ঠীর এক বচনের রূপটা সেম হয়। একই রকমভাবে দ্বিবচন যেটা, সেই ক্ষেত্রে প্রথমা এবং দ্বিতীয়ার দ্বিবচনের রূপটা সেম হয়। আর তৃতীয়া, চতুর্থী এবং পঞ্চমী এর রূপগুলো সেম হয়। একই সাথে চতুর্থী এবং পঞ্চমীর এই রূপটাও সেম হয়। আর কোন রূপ সেম হয়? এই যে দ্বিবচনের ষষ্ঠী এবং সপ্তমীর যে রূপ, সেই দুটো সেম হয়। তাহলে দেখো যে কোন কোন রূপগুলো সেম, মানে এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এই তিনটারই মিল আছে, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল থাকবে, এটার সাথে এটার মিল থাকবে। তাহলে দেখো কতগুলো রূপ এরকম পাচ্ছি আমরা, 1 2
3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই 11টা রূপ কিন্তু আমাদের খুব সাধারণভাবে খুব অল্প প্রয়াসে আমরা মনে রাখতে পারবো। যেমন ধরো আমরা যদি কোনো একটা শব্দরূপ পড়ি, আমি তাহলে তোমাদের একদম পুরো মানে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কীরকম হতে হয়। মেনলি যেমন ধরো মুনি শব্দরূপ, মুনি শব্দরূপের এইখানটাতে যে রূপটা হয় সেটা হচ্ছে মুনি, মুনি ময়হস্য দন্ত নয় দীর্ঘী। ঠিক এইখানেও কিন্তু সেই রূপটাই হয়। এইখানে কি হয়, মুনিভ্যাম, মুনিভ্যাম, এখানেও কিন্তু মুনিভ্যাম হয়, এখানেও মুনিভ্যামই হয়। এইখানে মুনে ময়হস্য দন্ত নয় একার বিসর্গ, এখানেও কিন্তু মুনে এই রূপটাই হয়, এখানেও কিন্তু মুনে এই রূপটাই হয়। ঠিক আছে, এখানেও কিন্তু সেম রূপটাই হয়ে থাকে। এইখানেতে কি হয়, এখানে মুনিভ্য, এখানেও তাই মুনিভ্য। তাহলে এই যে এটা রূপটা, তাহলে দেখো এগুলোর সাথে সেম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রায় 99% শব্দরূপের ক্ষেত্রে সেম হয়। একমাত্র এই জায়গাটা একটু ব্যতিক্রম থাকে, কিসের কোন শব্দের তাও আমি বলে দিচ্ছি, শুধুমাত্র নর শব্দরূপের ক্ষেত্রে। অকারান্ত যে কোনো শব্দরূপের সাথে এই জায়গাটাতেই শুধু আলাদা হয়। দেখো অনেক কিছু ডিপলি যদি জানো অনেক ব্যতিক্রম চোখে পড়বে। তো আমরা যেগুলো আমাদের প্রয়োজন হয় যে সমস্ত শব্দরূপগুলোর, তার মধ্যে থেকে যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আমি বলছি। অকারান্ত নর শব্দ এবং ফল শব্দ, নর পুংলিঙ্গ, ফলটা ক্লিবলিঙ্গ, এবং যে কোনো অকারান্ত শব্দরূপের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চমী ষষ্ঠীর রূপটা আলাদা হয়। বাকি সমস্ত শব্দরূপের ক্ষেত্রে কিন্তু সেটা স্বরান্ত হোক ব্যঞ্জনান্ত হোক, পঞ্চম এবং ষষ্ঠীর একবচনের রূপটা সেম থাকে। বাকি সবগুলোর ক্ষেত্রে যে কোনো শব্দরূপের ক্ষেত্রে এটার সাথে এটার মিল পাবা, এটার সাথে এই তিনটার মিল পাবা, এবং এই দুটোরও মিল পাবা। তাহলে দেখো 21টা শব্দরূপের মধ্যে 11টা কিন্তু আমরা করে ফেললাম এইরকমভাবে। তাহলে থাকলো কটা, 10টা। এই 10টার মধ্যেও কিছু আছে যেগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। কেমন করে, যেমন ধরো এই যে এই দ্বিতীয় রূপটাই বলি, দ্বিতীয় রূপটার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে শব্দরূপ থাকবে, যেই শব্দরূপই থাকুক তার সাথে শুধুমাত্র ময় হসন্ত যুক্ত করে দিতে হয়। যেমন ধরো মুনি ছিল, মুনির ক্ষেত্রে দেখো মুনিম, বানানটা কিন্তু মুনি, মূল শব্দরূপটা হচ্ছে মুনি, তাহলে তার সাথেই আমি ময় হসন্ত যুক্ত করে দিলাম, ব্যাস এই রূপটাও হয়ে গেল। তাহলে এখানেও আরেকটা রূপ কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা খুব সহজেই হয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে এই যে তৃতীয়ার বহুবচন, এইখানটাতেও বেশিরভাগ মানে 99% শব্দরূপের ক্ষেত্রে ভয়হস্যী বিসর্গ যুক্ত করে দিলেই হবে। ব্যতিক্রম আবার সেই নর এবং ফল, অকারান্ত শব্দ, সেখানটা একটুখানি ব্যতিক্রম থাকে, আমি পরে বলবো। শুধুমাত্র নর বা অকারান্ত শব্দরূপের ক্ষেত্রে বাদ দিয়ে বাকি সমস্ত শব্দরূপের ক্ষেত্রে যে শব্দ থাকবে তার সাথে এখানে ভি ভয়হস্যী বিসর্গ যুক্ত করে দিলে কিন্তু রূপটা হয়ে যায়। যেমন মুনির ক্ষেত্রে মুনি ভি। এবার আমি যে এগুলো বলছি এগুলো কিন্তু শুধু পড়ছো শুনছো এরকম না, তোমরা নিজেরাও শব্দরূপ যখন পড়বে দেখবে এগুলো মিল পাচ্ছ কিনা দেখবে, নিজেরাই দেখবে। ঠিক আছে, এই যে এইখানেও যেমন ধরো মুন্ন, এখানেও কিন্তু মুন্নরূপী হয়। আচ্ছা, আর কোথায় কি, আর কোথায় আমরা পাবো যেখানে আমরা প্রায় সব ক্ষেত্রে একই রকম নিয়ম কার্যকর হবে, এই ষষ্ঠীর বহুবচনের রূপটার ক্ষেত্রে আমরা দেখতে পারি। কেমন, ষষ্ঠীর বহুবচনের ক্ষেত্রে আমি বলে রাখি খুব সহজভাবে, যদি দেখো খুব সহজভাবে স্বরান্ত শব্দরূপের ক্ষেত্রে, স্বরবর্ণ যাদের আছে যে শেষে আছে সেই সমস্ত শব্দরূপের ক্ষেত্রে আমি বলছি স্বর হচ্ছে দুই প্রকার, মানে আরও টেকনিক্যালি 3 প্রকার, মেনলি আমরা এখানে 2 প্রকার দেখব। কি কি, একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। হ্রস্বস্বর কোনগুলো, হ্রস্বস্বর কোনগুলো, স্বরীয়, হস্যই, হস্যু, রি আর লি। তো এর মধ্যে থেকে আমরা এইটার শব্দরূপ পাই না, আমরা এই 4টার ক্ষেত্রে শব্দরূপ পেয়ে থাকি। এই 5টা বাদ দিয়ে যা যেগুলো থাকে সেগুলো সব কিন্তু দীর্ঘস্বর। দীর্ঘস্বর কি কি থাকলো, স্বরিয়া,
দীর্ঘই, দীর্ঘৌ, দীর্ঘরি, এ, ওই, ও, ও, সবগুলো। তাহলে এই কারান্ত যে শব্দরূপগুলো, মেনলি এই কারান্ত শব্দরূপগুলো, যেই শব্দরূপগুলো আমরা পড়ব তাদের কথা আমি বলছি। যেগুলো দীর্ঘ কারান্ত সেগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র রস্যর ক্ষেত্রে চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? এখানটাতে নাম যুক্ত করতে হয়, মূল যে শব্দ তার সাথে নাম যুক্ত করতে হয়। কিন্তু মূল শব্দটা যদি রস্য কারান্ত হয় তাহলে এটার কনভার্ট হয়ে এর দীর্ঘরূপটা হয়। দীর্ঘরূপটা হয় কেমন? ব্যাপারটা কি? দীর্ঘরূপটা হচ্ছে, ধরো যদি স্বরীয় থাকে তাহলে সেটা হবে স্বরিয়া, যদি হর্ষই থাকে সেটা হবে দীর্ঘই, যদি হর্ষু থাকে সেটা হবে দীর্ঘৌ, যদি রি থাকে তাহলে সেটা হবে দীর্ঘরি, এরকম ব্যাপারটা। তাহলে এইখানটাতে যে শব্দরূপ থাকবে সেটা যদি রস্য স্বরান্ত হয় তাহলে সেটা দীর্ঘ হয়ে যাবে শেষের বর্ণটা, আর যদি দীর্ঘস্বর থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, যা শব্দ তার সাথে নাম যুক্ত করে দিলেই হবে। যেমন নদী শব্দ, নদী দয় দীর্ঘী, দয় দীর্ঘির সাথে কিন্তু নদীর সাথে নাম যুক্ত করলেই হয়ে যাচ্ছে। কিন্তু নর বা তোমার ধরো হচ্ছে মুনি, এগুলোর ক্ষেত্রে কিন্তু কি হবে? মুনি দীর্ঘী হর্ষিকার, কিন্তু এখানে হয়ে যাবে দীর্ঘিকার, তারপরে গিয়ে নাম হবে। হ্যাঁ, নরর ক্ষেত্রে নর অকার, সেখানে এখানে কিন্তু হবে ন বয়সীন রয় আকার হইবে, নরা নাম। তো সেখানে নত্য সত্যের একটা ব্যাপার থাকবে, মূর্ধন্য হয়ে যাবে, সেটা আমি পরে আরও আলোচনা করব। মেনলি আমরা যেটা বুঝলাম, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে 99% এই বিষয়টাই হয়ে থাকে। 99 কি 100%, স্বরান্ত শব্দের ক্ষেত্রে 100% এটাই হয়ে থাকে। আচ্ছা, তাহলে এইখানটা থেকে আমরা কটা রূপ আরও কমালাম? 11টা হয়েছিল, 12টা, 13, 14, তার মানে 10টার মধ্যে থেকে আরও 3টা, 1, 2, 3, তাহলে 7টা শব্দরূপকে আমাদেরকে মনে রাখতে হয়। 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এইখানটাতেও আমি একটা নিয়ম বলে দিচ্ছি, এইখানটাতে সুযুক্ত হয়, দন্তস্বয় হস্যু অথবা মূর্ধন্যস্বয় হস্যু সুযুক্ত হয়। যে রূপ থাকে তার কিছু চেঞ্জেস আসে, তার সাথে সুযুক্ত হয়। এবার সুটা কোন সু, দন্তস্বয় না মূর্ধন্যস্বয়, এটা একটা বিষয় আছে। যেমন এর আগে যে স্বরবর্ণটা থাকবে, শব্দের সাথে যে স্বরবর্ণ থাকবে, সেখানে যদি অ বা আকার থাকে তাহলে সেটা দন্তস্ব হবে, আদারওয়াইজ অন্য কোনো স্বরবর্ণ থাকলে কিন্তু মূর্ধন্যস্ব হবে। যেমন মুনির ক্ষেত্রে, মুনি দন্তনয় হর্ষি আছে, সেখানে কিন্তু ময় হস্যু, মূর্ধন্যস্বয় হস্যু হবে মুনিষ। লতা, ল তয় আকার, তাহলে ল তয় আকার, এখানে কিন্তু দন্তস্বয় হস্য, দেখো এখানে আকার আছে, দন্তস্বয় হস্য লাগে আকার আছে। তাহলে অ বা আ যদি এখানে থাকে তাহলেই এই দন্তস্ব হবে, আদারওয়াইজ মূর্ধন্যস্বয় হবে। তাহলে এইটা একটা রূপ আমরা পেলাম, যেটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। তাহলে দেখো মাত্র 6টার রূপ থাকবে যেটা আমাদেরকে মনে রাখতে হয়। তা আবার অনেক শব্দরূপের অনেক বিষয় বিয়ে থাকে, সেগুলো পড়া থাকে, মানে একটুখানি মনে রাখলে, টেকনিক্যালি দিক মনে রাখলে সেটাও হয়। আরেকটা বলে রাখি, এই একবচনের রূপটা যেটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, এই একবচনের রূপটা, এটা আমি একটা তোমাদেরকে শুধু সিম্পলভাবে বলে রাখি একটা বিষয় কি, যে তোমার রি কারান্ত বাদে যে যে কারান্তগুলো হয়, যেমন ধরো আমরা যদি দেখি অকার, অকারান্ত, আকারান্ত, হর্ষই কারান্ত, দীর্ঘই কারান্ত, হর্ষু কারান্ত, হ্যাঁ, ও কারান্ত আর রি কারান্ত, এই শব্দরূপগুলোর মধ্যে থেকে মেনলি খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে এই রি কারান্তটা বাদ দিয়ে এবং স্ত্রীলিঙ্গ শব্দরূপ যদি হয়, স্ত্রীলিঙ্গ কি হয়, স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে কি থাকে, মেনলি স্ত্রীলিঙ্গ দেখবা, স্ত্রীলিঙ্গ শব্দগুলো বেশিরভাগই স্ত্রীদের যে নামগুলো হয় সেগুলো বেশিরভাগই শেষে আকার থাকে আর নয়তো দীর্ঘিকার থাকে। হ্যাঁ, আকার থাকে অথবা দীর্ঘিকার থাকে বেশিরভাগ স্ত্রী নাম। এটা মানে এটা কোনো নিয়ম না সংস্কৃতের, আমি জাস্ট আমার মতো করে বলছি যে আকার এবং দীর্ঘিকার, যেমন ধরো যে কোনো তুমি যে কারো মেয়েদের নাম যদি ধরো, দেখবা বেশিরভাগ ক্ষেত্রে আকার থাকে হয়তো দীর্ঘিকার থাকে। তাহলে পুংলিঙ্গ শব্দরূপের ক্ষেত্রে কি হবে? অকার থাকবে, হর্ষইকার থাকবে, হস্যু থাকবে, হ্যাঁ, রিকারও থাকতে পারে।
আবার রিকারে কিন্তু স্ত্রীলিঙ্গও থাকে, যেমন পিতৃ পুংলিঙ্গ, মাতৃ কিন্তু স্ত্রীলিঙ্গ। তো আমি সবগুলোর ক্ষেত্রে বলছি না, কিছু কিছুর ক্ষেত্রে বলছি, সবগুলো আমি আরও ডিটেলস আরও বলবো। তাহলে এই স্ত্রীলিঙ্গ শব্দরূপগুলোর ক্ষেত্রে কি হয়, বিসর্গ থাকে না। আর পুংলিঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিসর্গ থাকে। এটা একটা শর্টকাট প্রসেস যেটা দ্বারা আমরা মনে রাখতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে, আমি কিন্তু বারবার করে বলছি ব্যতিক্রম আছে। তো এইখানেও একটা বিষয় যেটা আমরা কিছু কিছু টেকনিক্যালি জায়গা মনে রাখলেই হবে। তাহলে কোথায় হয় আর কোথায় হয় না দুটো মনে রাখার থেকে কোথায় হয় না সেটা যদি মনে রাখি তাহলেও কিন্তু কাজ হবে। যেমন কোথায় হয় না, আকারান্তর ক্ষেত্রে হয় না, দীর্ঘিকারান্তর ক্ষেত্রে হয় না। দীর্ঘিকারান্তের ক্ষেত্রে হয় না, কিন্তু স্ত্রী শব্দ সেই ক্ষেত্রে কিন্তু বিসর্গ হবে। তো এই কয়েকটা ব্যতিক্রম আছে, কিন্তু বাকি স্ত্রীলিঙ্গের দীর্ঘকারান্ত শব্দ, নদী হোক, যে কোনো শব্দ যেটা শেষে দীর্ঘি আছে, স্ত্রী শব্দ বাদ দিয়ে, লক্ষ্মী, স্ত্রী, এরকম কিছু কিছু শব্দ আছে, সেগুলো বাদ দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিসর্গ হয় না। যেগুলো হয় না সেগুলোকে বাদ দিয়ে কোনটা কোনটা হয় সেটা কিন্তু অটোমেটিক তুমি মনে রাখতে পারো, যে এগুলো হয় না তার মানে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হয়। তাহলে আশা করছি তোমাদের এই ক্লাসের মধ্যে তোমরা কিছুটা হলেও ক্লিয়ারিটি পেলে, শব্দরূপের কী কী বিষয় আমাদের মনে রাখা উচিত, কী কী বিষয় মনে রাখলে সহজ হবে সেটা আমরা এখানে জানলাম। আমরা এরপরে আরেকটা সেকেন্ড পার্ট আনবো এই ক্লাসেরই, সেখানে প্রত্যেকটা শব্দরূপ যেটা আমাদের এই যে সিলেবাসের জন্য আমরা আজকে পড়ছি, সেই সিলেবাসের যেটুকু প্রয়োজন সেটার নিরিখে কোনটার কি রূপ হয় সেটা আমরা এখানে মনে রাখার চেষ্টা করব, বা মানে সংক্ষেপে কিভাবে আমরা মুখস্থ না করেও মনে রাখতে পারি সেটা কিন্তু আমরা দেখব। ধন্যবাদ তোমাদেরকে যারা তোমরা শেষ পর্যন্ত দেখলে। যদি তোমাদের এই ভিডিওটা কার্যকর মনে হয়, তোমাদের প্রয়োজনে লাগে, তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে এবং তোমরা আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।